সতর্কবার্তা, এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত। এতে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেমন সংবেদনশীল সম্পর্ক, নারী নারী ভালোবাসা, শারীরিক আবেশ ও অতিপ্রাকৃত হরর, যা 18 বছরের কম বয়সীদের জন্য একদমই উপযুক্ত নয়। তাই যারা 18 বছরের কম তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, এই গল্প থেকে দূরে থাকুন। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি অন্ধকার মোড়া নতুন পর্বে। আজকের এই গল্প একটি অদ্ভুত রহস্যময় নারী ভালোবাসার, যেখানে প্রেম ও পিশাচিনী মিশে গেছে এক অন্তরঙ্গ ছোঁয়ায়। এই কাহিনী শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল থাকলে তা কাকতালীয়। গল্পের উপস্থাপন শৈল্পিক এবং রূপকভাবে করা হয়েছে, যা কখনো কখনো গা ছমছমে, আবেগপ্রবণ এবং মানসিকভাবে প্রভাব ফেলতে পারে। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন ডুব দিয়ে আসি আজকের সেই অন্তরঙ্গ ছায়ার জগতে, যেখানে ভালোবাসা আর ভয় একসাথে নিঃশ্বাস ফেলে। শুরু হচ্ছে আজকের কাহিনী, অন্তরঙ্গ, নারী প্রেমে কাম পিশাচিনী। গল্পটা ভালো করে শুনুন, কারণ রাতের আধারে কিছু কিছু ছোঁয়া, কিছু কিছু স্পর্শ শুধু ভালোবাসা নয়, অভিশাপও হতে পারে। নিবৃতি সেন, বয়স 20, শান্ত, পড়ুয়া এবং ইন্ট্রোভার্ট। হাওড়া থেকে কলকাতায় এসেছে পড়াশোনা করতে। ইংরেজি অনার্সে ভর্তি। পরিবারে বিচ্ছন্নতা, বাবা নেই, মা দ্বিতীয় বিয়ে করেছেন। স্নেহ ও স্পর্শের অভাবেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাইরের দুনিয়ার কাছে তো স্বাভাবিক মেয়ে, কিন্তু ভেতরে পুরোপুরি অসম্পূর্ণ। সৌম্য নিবাস গার্লস হোস্টেল, কলকাতার উত্তরে কাকুরগাছি অঞ্চলে। পুরনো ব্রিটিশ আমলের বাড়ি, কালো লোহার গেট, দোতলার ওপরে ছোট ছোট ঘর। হস্টেলের সুপার রত্না দিদি নিভৃতিকে দেখেই বললেন, তুমি তো একা, যদি অন্য কেউ রুমমেট রুম শেয়ার করতে চায় তোমার প্রবলেম নেই তো? নিবৃতি হেসে বলল, না, এ তো ভালো কথা, আমার কোনো প্রবলেম নেই। রত্না দিদি বললেন, এই নাও মা, এই চাবিটা নাও, 307 নম্বর রুম। তবে জানিয়ে রাখি, এই ঘরটা অনেকদিন খালি ছিল। রত্না দিদির কণ্ঠ ছিল কেমন যেন একটা দ্বিধাপূর্ণ। নিবৃতি মৃদু হেসে বললেন, চিন্তা করবেন না, আমি একা থাকতে অভ্যস্ত। ঘরের দরজা খুলতেই ধুলোর গন্ধে নাকে ঝাঁঝ লাগে। ছোট্ট একটা খাট, কাঠের আলমারি আর এক কোণে পুরনো টানটান বিছানা। কিন্তু সবচেয়ে চোখে পড়ে জানলার পাশে রাখা একটা মেঝে অবধি পুরনো আয়না, দেওয়ালে সেট করা। নিবৃতি ঘরের মধ্যে দাঁড়িয়ে চোখ বুজে গভীর শ্বাস নেয়। এটাই আমার নতুন ঘর, নতুন জীবন, একা কিন্তু শান্ত। কিন্তু সে জানতো না, এই ঘর কখনো একার হয় না। রাতে বিছানায় শুয়ে থাকে নিবৃতি, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। তার মাথার মধ্যে বাবার মুখ, স্নেহ বঞ্চিত শৈশব আর অস্পষ্ট এক শূন্যতা। নিবৃতি মনে মনে বলছে, মা নতুন সংসার নিয়ে ব্যস্ত, আর আমি কলকাতায় একা। ঘড়ির কাঁটা তখন 2:47। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা যেন জানলা দিয়ে এগিয়ে আসে, আর ঠিক তখনই তার গায়ে ঠান্ডা কিছু একটা টের পায়। একটা আঙুল, অদ্ভুত, যেন কেউ তার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত স্পর্শ করলো। নিবৃতি চমকে ওঠে, পাশ ফিরে শুয়ে পড়ে। কিন্তু বিছানায় তো আর কেউ নেই, জানলাও বন্ধ। পরের দিন সকালবেলা বিছানার চাদর পাল্টাতে গিয়ে হঠাৎ নিবৃতির আয়নার দিকে চোখ যায়। সে দেখলো নিজের প্রতিচ্ছবির পেছনে একটা ছায়া দাঁড়িয়ে, একটা অবয়ব, একটা নারী মূর্তি। কিন্তু ঘরে তো নিবৃতি ছাড়া কেউ নেই। আয়নাটা নড়ে না, প্রতিচ্ছবিটাও নড়ে না। হঠাৎ ছায়াটা এক পা এগিয়ে এসে নিবৃতির কাঁধে হাত রাখে। নিবৃতি তাড়াতাড়ি ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। তবে তার ঘাড়ে তখনও সেই ঠান্ডা ছোঁয়ার অনুভূতি, আর আয়নায় লেখা, আমি এসেছি। নিবৃতি ভয় পেয়ে যায়, কিন্তু মনের ভ্রম ভেবে সব উড়িয়ে দেয়। ভাবে হয়তো ক্লান্ত, তাই এসব হচ্ছে। মাথায় পড়ার চাপ, সামনে সেমিস্টার, তার সাথে বাবার স্মৃতি, সব মিলে একটা স্ট্রেস, তাই হয়তো এসব হচ্ছে। রাত তখন 3:16। নিবৃতি ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা হালকা চাপ, কেউ যেন তার বুকের ওপর চেপে বসে। তার শ্বাসকষ্টকর হয়ে যায়, ঠোঁট কাঁপে। নিবৃতির মনে হচ্ছে তাকে চুমু খাওয়া হচ্ছে, ঠান্ডা ঠোঁটে, ধীরে ধীরে। সে চোখ খুলে দেখে কিছুই নেই, কিন্তু সেই অনুভূতি রয়ে গেছে। সে নিজের ঠোঁটে আঙুল রাখে। এটা কি স্বপ্ন ছিল, নাকি সত্যি কেউ ছিল আমার মুখে? তার দেহে তখনও কিছু একটা আবেশ, ভয়ের সঙ্গে মিশে থাকা একটা লজ্জা। হয়তো স্বপ্নই দেখলাম, এই ভেবে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন নিবৃতি হস্টেলে সিঁড়ি বেয়ে নিচে নামছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। একেই তো লেট হয়ে গেছে, তার মধ্যে বাইরে বৃষ্টি। নিচে এক বৃদ্ধা কাজের মাসি নিবৃতিকে দেখে থমকে যায়। কাজের মাসি বললেন, তুমি ওই ঘরে উঠেছো? হ্যাঁ মাসি, 307 নম্বর রুম। কেমন ছিল ঘরটা? ও তো এক মেয়ে থাকতো আগে, শ্লোকা, খুব চুপচাপ মেয়ে, বেশি কথা বলতো না। সে কি কলেজ ছেড়ে চলে গেছে? না মা, সে চলে গেছে এক রাতে নিজের চাদরে মুখ গুজে, আর কখনো তো ওঠেনি। নিবৃতি কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তার ঘর কেন খোলা হলো? মাসি একটু হেসে বলল, আরে দূর পাগল, আমি তোকে ভয় দেখালাম, এসব কিছু না, আমরা তো আছি নাকি, ভয় পাস না। তবে হ্যাঁ, শ্লোকা মেয়েটা ছিল ভীষণ ভালো মেয়ে,
জানি না কোথায় চলে গেল একদিন সব ছেড়ে। যখন ও চলে যায় আমি ছিলাম না, আমি দেশের বাড়ি গেছিলাম। আসার পর দেখি শ্লোক আর নেই। নিবৃতি সকালে খাটের নিচে একটা জিনিস পায়, একটা অদ্ভুত পুরনো কালচে লাল স্কার্ফ। মনে হয় অনেক দিনের পুরনো, গন্ধ নেয় কিন্তু অদ্ভুত একটা সুগন্ধ, যেন মেয়েদের পারফিউমের গন্ধ, কিন্তু তার মধ্যে একটা পচা মাংসের মতো দুর্গন্ধ মিশে আছে। স্কার্ফটা ধরে মুখের কাছে আনে, হঠাৎ যেন কারো নিঃশ্বাস লাগে গলার পাশে। নিবৃতি ঘুরে তাকায় কিন্তু কেউ নেই। নিবৃতি মনে মনে বলছে, এখানে আসার পর থেকে কেমন একটা অদ্ভুত লাগছে, একটু ক্রিপি, বাট জানি না কেন ভালো লাগছে। সেদিন রাতে নিবৃতি শুয়ে পড়ে, কিন্তু রাতের বেলা সে অনুভব করে কেউ তার পাশে শুয়ে আছে। একটু ভারী নিঃশ্বাস, বুকের পাশে যেন কেউ হাত রাখছে। ধীরে ধীরে নিচের দিকে নামছে হাত। নিবৃতি ভয়ে উঠে পড়ে, কিন্তু আশ্চর্য, মনে হয় যেন শরীরটা তবুও কাঁপছে ভালোভাবে। শরীরটা অদ্ভুতভাবে রোমাঞ্চিত। সেই রাতে প্রথম সে স্বপ্নে দেখে একটা মেয়েকে, দীর্ঘ চুল, চোখে অন্ধকার, ঠোঁটে হাসি। সে তার মুখের খুব কাছাকাছি এসে বলে, তুই আমার, তোর গায়ে আমার ছোঁয়া পড়েছে, আর ফিরতে পারবি না। নিবৃতি বুঝতে পারছিল সে একা নয়, ঘরে কেউ আছে, অথবা ছিল, অথবা তাকে দেখছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই উপস্থিতি তাকে ভয় দেখাচ্ছিল না, বরং এক অজানা কামনায় ভরিয়ে দিচ্ছিল। নিবৃতি রাতে একা বিছানায়, জানলা দিয়ে হালকা হালকা বৃষ্টির ঝাপটা ঢুকছে, মেঝেতে গড়িয়ে পড়ছে ঠান্ডা বাতাস। তার শরীর জ্বলে উঠেছে, অথচ হাওয়া ঠান্ডা। চোখ বন্ধ করে ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ কানে আবার সেই ফিসফিস শব্দ, তুমি অনেক সুন্দর। নিবৃতি আবার চমকে উঠে বসে। কেউ নেই, কিন্তু বিছানার চাদর এলোমেলো, যেন কেউ তার পায়ের কাছ থেকে উঠে এসেছিল। পরের দিন সকালে নিবৃতি বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে, শরীরে তোয়ালে জড়ানো, তার পিঠে কিছু একটা আঁকা দেখায়, যেন অদৃশ্য হাতে লেখা হয়েছে, তুমি আমার। সে হাত বুলিয়ে দেয়, কিন্তু লেখাটা গায়ে পুড়ে যাচ্ছে যেন। পেছনে এক অদৃশ্য কণ্ঠ ফিসফিস করে বলল, তোমাকে আমি একা থাকতে দেব না নিবৃতি, তোমাকে আমি আর একা থাকতে দেব না। তুমি আমার নিবৃতি, শুধুই আমার। নিবৃতি ভয় পেয়ে দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে যায়, রেডি হয়ে কলেজে চলে যায়। রাতে হোস্টেলে ফিরে আসে, কিন্তু খুবই ক্লান্ত, সারাদিনের কলেজ, তারপর টিউশন। হোস্টেলে এসে শুয়ে পড়ে। মাঝরাতে সে হঠাৎ ঘুম ভেঙে দেখে তার কাঁধে ঠান্ডা ঠান্ডা ঠোঁটের ছোঁয়া, তার পিঠে একজোড়া হাত। তার বুক ধীরে ধীরে উঠছে আর নামছে, কিন্তু সে নিজে থেকে কিছু করছে না। সে অচল, তবু অনুভব করছে একটা অদ্ভুত স্পর্শ। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, ঠোঁট হালকা কাঁপছে। নিবৃতি ফিসফিস করে বলে, কে তুমি? কেন আমি নিজের কাছে তোমাকে হারাতে চাই? অদৃশ্য অনুভূতি মনে হচ্ছে তার গলার কাছে কেউ চুমু খাচ্ছে, আর ফিসফিস করে বলছে, তুমি আমার নিবৃতি, তুমি আমার, আর কারো নয়, তুমি শুধুই আমার। নিবৃতি কামময় হয়ে উঠেছে। সে বলছে, কে তুমি? একটা হালকা আওয়াজ ভেসে আসে, আমি শ্লোকা, আমি শ্লোকা নিবৃতি, আমি শ্লোকা। অদৃশ্য একটা ঠোঁট যেন নিবৃতির গলার কাছে। নিবৃতি চোখ বন্ধ করে, কিন্তু সেই ঠোঁটের মৃদু চুমুর মাঝে হঠাৎই ব্যথা। শ্লোকা যেন দাঁতে গলা চিরে দিচ্ছে। নিবৃতি কাঁপছে, শরীর ঘামে ভিজে। তোমার রক্ত, তোমার নিঃশ্বাস, তোমার কামনা, সব এখন আমার নিবৃতি। তুমি এখন একা নও, আমি তোমাকে খুবই ভালোবাসি। নিবৃতি শেষে ভালোবাসায় হারিয়ে যায় এবং জ্ঞান হারায়। পরের দিন সকাল, নিবৃতি ঘুম থেকে ওঠে, মুখে একটা মিষ্টি হাসি। কাল রাতে সে যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেছিল। সে দরজা খুলে বাইরে আসে, কিন্তু হঠাৎ চোখে পড়ে ফ্লোরে পায়ের চিহ্ন। তার ঠোঁট শুকিয়ে আছে, শরীর ক্লান্ত, কিন্তু ঠোঁটে একরাশ অদ্ভুত শান্তির হাসি। নিবৃতি মনে মনে ফিসফিস করে বলে ওঠে, আমি তাকে আর ঠেকাতে চাই না, আমার এমনিও কেউ নেই। শ্লোকা, আমাকে কাছে নাও, আমাকে টেনে নাও। সেই দিন নিবৃতি কলেজ থেকে তাড়াতাড়ি হোস্টেলে ফিরে আসে। রাত 8টায় হোস্টেলের ওয়ার্ডেন এসে দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে নিবৃতির কণ্ঠ শুনতে পেল, আমি এখন তার, তুমি চলে যাও। দরজা খুললো না, কিন্তু ভেতরে আওয়াজ হলো চুমুর শব্দ আর এক নারীর দীর্ঘশ্বাস। ভালোবাসা যদি অভিশাপ হয়, তবে নিবৃতি এখন সেই অভিশপ্ত প্রেমের শরীরী রূপ। পিশাচিনীর হাত ধরে সে এগিয়ে যাচ্ছে অন্ধকারের গভীরে, ভালোবেসে নিজেকে বিলিয়ে দিয়ে। শেষ রাতের পর নিবৃতি ঘুম ভাঙে না। সে অর্ধনগ্ন অবস্থায় বিছানায়, আর শরীর জুড়ে এক অদ্ভুত ব্যথা, যেন এটা কোনো মিষ্টি স্মৃতির মতন। সে আয়নার সামনে দাঁড়ায়, গলার নিচে এক অদ্ভুত নীলছে চিহ্ন, যেন কেউ ঠোঁট চেপে ধরেছিল। পিছনের কানে আবার ফিসফিস শব্দ, এটা দাগ নয় নিভু, এটা দাগ নয়, এটা মালিকানার চিহ্ন। নিবৃতি আজ হস্টেলেই। আজ রবিবার, সকাল থেকেই বাইরে বৃষ্টি, একটা অদ্ভুত মনোরম পরিবেশ। সে বিছানায় বসে বই পড়ছে, কিন্তু হঠাৎ বইয়ের পাতায় শ্লোকার অদৃশ্য হাত, একজোড়া অদৃশ্য হাত তার উরু ছুঁয়ে নিচ থেকে উঠে আসছে। নিবৃতি চোখ বন্ধ করে বলে, তুমি এসেছো, আমাকে নাও আবার। শ্লোকা বলে, তুমি এখন শুধুই আমার, এই শরীরের দৃষ্টি,
আমি ছাড়া কেউ ছুতে পারবে না। বাইরে অজস্র বৃষ্টি। রাতের বেলা নিভৃতি সম্পূর্ণ উলঙ্গ। সে নিজেই দরজা বন্ধ করে, জানলার পর্দা টেনে দেয়, বিছানায় শুয়ে পড়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, আলো নিভে আসে, তাপমাত্রা কমে যায়, কিন্তু নিভৃতির গা ঘেমে ওঠে। এক অদৃশ্য নারী মূর্তি যেন তার বুকের ওপর ঝুঁকে পড়েছে। তার ঠোঁটের কাছ ঘেঁষে অদ্ভুত এক শীতল উত্তাপ, যা ধীরে ধীরে গলার রেখা বেয়ে নেমে আসে। শরীরের প্রতিটি অংশে শুয়ে পড়ে কাঁপুনি, যেন ছুঁয়ে যাচ্ছে কেউ অদৃশ্যভাবে, কিন্তু বাস্তবের চেয়েও বেশি প্রবল। তার নিঃশ্বাস থেমে যায়। চোখ বন্ধ করে সে শুধুই অনুভব করে সেই অদৃশ্য স্পর্শ। নিভৃতে নিঃশ্বাস ফেলে। শ্লোকা, শ্লোকা, আর থেমো না শ্লোকা, আমি আর পারছি না শ্লোকা। শ্লোকার অদৃশ্য জীবের নরম চলনে নিভৃতির বুক এক ঝটকায় কেঁপে ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে যায়। শরীরের প্রতিটি কোষ যেন টনটন করে ওঠে চাহনির উত্তাপে। একটি আঙুল নিভৃতির নাভি ছুঁয়ে হালকা নিচে নামে। ওর শরীর বেঁকে ওঠে শিহরণে। শরীর ও আত্মা দুজনেই একে অপরের সাথে এমন ভাবে মিশে যায় যেন এক অদৃশ্য আগুনে তারা গলে যাচ্ছে ধীরে ধীরে। ওরা কিছু মুখে বলছে না, কিন্তু নিঃশ্বাস আর চাপা শব্দেই পুরো ঘর ভরে ওঠে এক অন্ধকার ভালোবাসার যুদ্ধে। মিলনের মুহূর্তে শ্লোকা ফিসফিস করে বলে, তুমি জানো কেন আমি এসেছি নিভৃতি? নিভৃতি আবেশে মাথা নাড়ে। কারণ তুমি আমায় ভালোবাসো শ্লোকা। শ্লোকা হেসে বলে, তোমার মতো দেখতে একটা মেয়ে আমার প্রতারণা করেছিল, এখন আমি কেবল তাকেই খুঁজি, আর যে আমাকে ভালোবাসে আমি তাকে ছাড়ি না। নিভৃতি বুঝতে পারে সে আর সাধারণ মেয়ে নেই। তার চোখের রং বদলাচ্ছে, শরীর ঠান্ডা হচ্ছে। নিভৃতি সেই আয়নার সামনে দাঁড়ায়। সে দেখে আয়নায় আর তার প্রতিবিম্ব নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে শ্লোকা, নগ্ন, চুল এলোমেলো, চোখে আগুন। সে ঠোঁটে আঙুল রেখে বলে, চুপ, একদম চুপ, এখন থেকে তুমি আমার। নিভৃতি ধীরে ধীরে আয়নার দিকে এগোয়, আর পেছনের সমস্ত দুনিয়া আয়নার ভেতরে গিলে ফেলতে থাকে নিভৃতিকে। পরের দিন সকালে হস্টেলের ইনচার্জ জানায় নিভৃতির রুমমেট চলে এসেছে। নাম সায়ন্তিকা সেন। খুবই হাসি খুশি, স্পষ্টভাষী, দেখতে খুবই সুন্দর, ফর্সা, লম্বা, চোখে কাজলের ঘন রেখা, ঠোঁটে সবসময় লাল টিন্টের লিপস্টিক। আর নিভৃতির সম্পূর্ণ বিপরীত। সায়ন্তিকা রুমে ঢুকেই বলে, হাই, আই এম সায়ন্তিকা। তুই নিভৃতি তাই তো? এই ঘরটা তাই না? শুনলাম আগে একটা মেয়ে ছিল এখানে, হঠাৎই নিখোঁজ। তোর ভয় লাগে না এখানে একা থাকতে? নিভৃতি হেসে বলে, না, আমি ভীতু না, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত লাগে। সায়ন্তিকার ঠোঁটে একটা অদ্ভুত টান। সায়ন্তিকা হালকা করে তার চোখের দিকে তাকিয়ে বলে, ভয় লাগলে বলিস কিন্তু, তোর পাশেই ঘুমাবো। আমার ছোঁয়া বড় গরম। ঘরটা সায়ন্তিকা আসার পর থেকেই যেন বদলে গেছে। ঘরের দেওয়ালে শুয়ে পড়া ছায়াগুলো এখন যেন দুটো নয়, তিনটে। বাতাসে গন্ধটা তীব্র, যেন ঘাম, রক্ত আর জুঁই ফুলের মিশ্রণের। রাত বাড়ে, ঘরের বাতি জ্বলছে আলো আধায়। সায়ন্তিকা স্নান সেরে এসে চুল মুছছে। নিভৃতি বিছানায় শুয়ে চুপ করে তাকিয়ে থাকে সায়ন্তিকার দিকে। সায়ন্তিকা হঠাৎই জিজ্ঞাসা করে, তুমি কিরকম মেয়ে? কখনো কাউকে খুব ভালোবেসেছো? কখনো কাউকে ছুঁয়েছো? নিভৃতি চমকে যায়। এই প্রশ্ন ঠিক যেন শ্লোকার স্বরে বলা। তার ঠোঁট শুকিয়ে আসে। নিভৃতি বুঝতে পারে শ্লোকার আত্মা আরেকটা শরীর চায়, নতুন বাসা, সায়ন্তিকা। নিভৃতি ঘুমাতে গিয়ে দেখে পাশের বিছানায় শুয়ে থাকা সায়ন্তিকার কাঁধের থেকে চাদরটা একটু সরে গেছে। নিভৃতি ধীরে ধীরে কাছে যায়, অজান্তেই আঙুল তার চামড়ায় ছুঁয়ে যায়। সায়ন্তিকা তখন চোখ বন্ধ করে বলে, ভয় নেই, আমি এখন তোরই। আর তখনই নিভৃতির ভেতর জেগে ওঠে শ্লোকার সেই কামনা। পেশিতে পেশিতে ধকধক করে জ্বলে ওঠে একটা আলোক রেখা। সে সায়ন্তিকার গায়ে উঠে বসে, ঘাড়ে ঠোঁট রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সায়ন্তিকার ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ, কিন্তু যেন বাধা দিচ্ছে না, বরং চায়। আর নিভৃতি? সেই রাতে প্রথমবার দুই নারীর শরীর এক হলেও তাতে ছায়া ছিল তিনজনের। একজন নিভৃতি, একজন সায়ন্তিকা, আর একজন হলো মৃত, অভিশপ্ত, কিন্তু কামনায় বেঁচে থাকা সেই শ্লোকা। সকালবেলা নিভৃতি চোখ মেলে দেখে সায়ন্তিকা তার গা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সেই দাগ, সেই গন্ধ যা সে আগেও পেয়েছিল। ঘরজোড়া নীলছে আলো, জানলার ফাঁকে দিয়ে ঢুকেছে কুয়াশা। সায়ন্তিকা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার নগ্ন ঘাড়ে আঁচড়ের দাগ। সায়ন্তিকা হঠাৎই বলে বসে, তুমি কে, নিভৃতি না শ্লোকা? সে ধীরে ধীরে নিভৃতির দিকে তাকায়। নিভৃতি হঠাৎই চমকে যায়, কিছু বলে না, শুধু হা করে তাকিয়ে থাকে। তার ভেতরটা যেন দু টুকরো হয়ে গেছে, একটা তার আর একটা শ্লোকার। নিভৃতি বলে, মানে? কাল রাতে তুমি আমায় শ্লোকা শ্লোকা বলে আদরে ভরিয়ে দিয়েছিলে। কে এই শ্লোকা? আমিও জানতে চাই। নিভৃতি জিজ্ঞাসা করে, তুমি ভয় পাচ্ছ না কেন? সায়ন্তিকা হালকা হেসে বলে, কারণ ভয় আমি অনেক আগেই ফেলে এসেছি। 5 বছর আগে শান্তিনিকেতন সায়ন্তিকা পড়তো নায়রা নামে একটা মেয়ের সঙ্গে। একসঙ্গে পড়া, গান, কবিতা। তাদের বন্ধুত্ব খুবই দ্রুত প্রেমের রূপ নেয়। তবে সেটা ছিল লুকানো প্রেম, সমাজে অস্বীকৃত। এক রাতে হোস্টেলের এক শিক্ষিকা তাদের দেখে ফেলে। অভিযোগ ওঠে সায়ন্তিকা অশ্লীল আচরণ করছে। নায়রা ভয় পেয়ে শব্দ চাপিয়ে দেয় সায়ন্তিকার ঘাড়ে। আমি কিছু করিনি।
ওই আমাকে জোর করেছিল। সায়ন্তিকাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। নায়রা ফিরে গেছিল তার পরিবারে। সায়ন্তিকা বাঁচলেও মনের ভেতরে গেঁথে যায় ভালোবাসা কি এইভাবে ফেলে দেওয়া হয়। সেই রাতে সায়ন্তিকা নিজেকে রক্তাক্ত করেছিল কাচের টুকরো দিয়ে। ভাঙা কাঁচ দিয়ে নিজের ত্বক চিরে দেয়, যেন সে শরীর দিয়ে ব্যথাটাকে বার করে দিতে চাইছিল। তখনই সে প্রথম অনুভব করেছিল ভালোবাসা মানেই শাস্তি। নিবৃতি এই ঘটনা শোনার পর শ্লোকার সম্বন্ধে যা যা ছিল সবই বলে দেয়। সায়ন্তিকার মধ্যে প্রেম আছে, কিন্তু সে কারোর কাছে দুর্বল হতে চায় না। যখন শ্লোকার আত্মা তার গায়ে ছোঁয়া দেয়, সে পালায় না, কারণ সে জানে এই তাপ, এই ক্ষরণ, এই জ্বালা তার ভেতরের সাথে মিলে যায়। সায়ন্তিকা বলে, আমি নিজেই একরকম মৃত, একটা প্রেম প্রেত আমাকে গ্রাস করুক, তাতে ক্ষতি কি? সায়ন্তিকা বুঝে যায় নিবৃতি শরীরে আর কেবল নিবৃতি নেই, কিন্তু তবুও সে ছাড়তে চায় না। কয়েকদিন পর সায়ন্তিকা জানলার ধারে বসে স্কেচ করছিল। নিবৃতি বিছানায় শুয়ে হঠাৎ ফোন ঘাটতে ঘাটতে বলে উঠল, তুই জানিস আজ থেকে বইমেলা শুরু হয়েছে? মনে হচ্ছে একটু ঘুরে আসি, সামনে তো আবার এক্সাম, যদি কোনো কলেজের রেফারেন্স বুক পেয়ে যাই। সায়ন্তিকা হেসে বলল, বাহ, তুই পড়াশোনা নিয়ে ভাবছিস? মিরাক্কেল। আচ্ছা চল, তুই বললে তো যাবই, তবে শর্ত আছে, ফিরেই কিন্তু আমাকে কফি বানিয়ে দিবি। নিবৃতি মুচকি হেসে বলে, কফি তোর জন্য আর আমার জন্য অন্য কিছু। দুজনেই হেসে ওঠে, কিন্তু সেই হাসির মাঝে অদৃশ্য এক অন্ধকার ঢুকে পড়ে, যা তারা কেউই টের পায় না। কলকাতা বইমেলা, সন্ধ্যা 6টা, মেলা জমজমাট। নিবৃতি কিছু রেফারেন্স বুক নিয়েছে। সায়ন্তিকা মাঝে মাঝে ফোনে ছবি তুলছে, কিন্তু হঠাৎ তখনই এক কোণে পুরনো ঝাপসা স্টলের সামনে দুজনে দাঁড়ায়। স্টলের কোনো নাম নেই, শুধু ঝলসানো একটা কাপড়, তাতে লেখা আছে, অভিশপ্তরা এখানে আলো পায়। সায়ন্তিকা নিবৃতিকে বলে বসে, এটা তো একটু ক্রিপি, তুই কি আসবি নাকি? নিবৃতি বলে, চল, যখন এসেছি একটু ঘুরে যাই। ভেতরে ঢুকেই তারা দেখে এক বুড়ো লোক বসে আছে, পরনে ধুতি পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ মালা এবং কপালে তিলক। সে ধীরে ধীরে তুলে ধরে একটা মলিন লালচে মোটা বই, অভিশপ্ত কামনার মুক্তি, আত্মার ত্যাগ ও রক্ততন্ত্র। নিবৃতি নিঃশব্দে বলে, হ্যাঁ এটাই আমার চাই। সায়ন্তিকা নিবৃতিকে বলে, এটা তো একদম পুরনো, পেজগুলো অলমোস্ট ঝরে পড়েছে। দাম কত? 4000 টাকা। সায়ন্তিকা আটকে ওঠে। সায়ন্তিকা বলে বসে, হোয়াট দা, তুই কি পাগল? এখানে এত দামি একটা পুরনো বই? নিবৃতির চোখ থেমে যায় ওই বইয়ের ওপর। সে বলে, আমার এটাই লাগবে, তুই বুঝবি না, যেন কেউ আমাকে টানছে। হস্টেলে ফিরে এসে নিবৃতি পুঁথির প্রথম পাতা খোলে। বুকের মধ্যে কেমন হিম হয়ে আসে। তাতে লেখা আছে, যারা অন্ধ প্রেমে পুড়েছে তারা জানে মুক্তির পথ, কামনা দিয়ে বাধা বন্ধন রক্ত দিয়েই ছিন্ন হয়। সায়ন্তিকা নিবৃতিকে বলে, তুই এসব পড়বি না নিবৃতি, কেমন একটা অস্বাভাবিক লাগছে, আমরা তো শুধু এক্সামের বই খুঁজতে গেছিলাম। নিবৃতি চোখ নামিয়ে বলে, আমি হয়তো অন্য এক এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি। পিজি গার্লস হোস্টেল, রাত 12টা। হস্টেলের বাতাস থমথমে। হঠাৎ যেন বাতাসও নিঃশ্বাস নিতে ভয় পায়। নিবৃতি ঘরের ভেতরে দরজা বন্ধ করে কিছু একটা রিচুয়াল করার প্রস্তুতি নিচ্ছে। বিছানার ওপর লাল কাপড়, আর তার উপর বসানো সেই পুঁথিটি, অভিশপ্ত কামনার মুক্তি, তন্ত্র বিধির বই। সায়ন্তিকা ভয় পেয়ে বলে, নিবৃতি, এই নিবৃতি, তুই এটা কি করছিস? এসব মানে কি? সত্যি কি দরকার ছিল এসব করার? নিবৃতির চোখ লালছে, ঠোঁটে একরকম বিভ্রান্তির হাসি। দরকার, আমি ওকে ছাড়া বাঁচতে পারি না। ও আবার আসবে, আমি ডাকবো। এই রিচুয়াল শেষ হলেও পুরোপুরি আমার হবে। তুই দেখ, ওকে দেখতে পারবি। এই রিচুয়ালটা শেষ করি। রাত তখন 2টো। নিবৃতি নিজের হাত কাটে, রক্ত পড়ে বইয়ের পাতা জুড়ে। সে পড়তে শুরু করে সেই নিষিদ্ধ মন্ত্র, এসো মা যিনি প্রেমে পড়েছেন, কামনায় বাঁচেন, রক্তে বাঁধেন, এসো অভিশপ্ত কামনার দেবী, আমার আত্মা দাও, অথবা তার চিরন্তন সঙ্গ। ঘরের বাতাস হঠাৎই ভারী হয়ে ওঠে। জানলার পর্দা ছিঁড়ে যায়, আলো নিভে যায়। সেই সময় সেই আয়নার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর পিশাচিনী। তার চুল মাটিতে গড়িয়ে যায়, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, দাঁত রক্তে ভেজা, বুকের হাড় যেন বেরিয়ে আসছে। আমাকে ডাকলি কেন? আমি তো তোর মধ্যেই ছিলাম। এখন শুধু শরীর চাই না, তুই তোর আত্মাও দিবি। সায়ন্তিকা সেই পিশাচের মুখোমুখি। সায়ন্তিকা কান্না ভেজা চোখে নিবৃতিকে ধরে কাঁপছে। সায়ন্তিকা ফিসফিস করে কাঁদো কাঁদো স্বরে বলছে, ও কে? তুই নেই, তোর মধ্যে তো তুই নেই। তুই তো আমার বন্ধু ছিলি, তুইও তো। কাকে ডাকলি তুই এসব? আমার ভয় করছে। নিবৃতি কান্না এবং উন্মাদনার মাঝামাঝি। আমার ভালোবাসা তো কেউ বোঝেনি, ও বুঝেছে। তুইও তো একবারের জন্য বলেছিলিস আমাকে ভালোবাসিস। সায়ন্তিকা বলে, হ্যাঁ আমি বলেছিলাম, বাট আমি কনফিউজ ছিলাম, কিন্তু তুই তো আমাকে রেহাই দিলি না। তুইও তো আমাকে টেনে আনলি এক অভিশপ্ত প্রেমে। রিচুয়ালের চূড়ান্ত স্তর, বাইরে বজ্রপাত শুরু হয়। ঘরের ভেতরে মাটিতে রক্ত ছড়িয়ে পড়ছে। পিশাচিনী এবার সম্পূর্ণ রূপে উলঙ্গ, শরীরে রক্তের রেখা, চারপাশে ছড়িয়ে পড়া রক্তের গন্ধে সায়ন্তিকা বমি করতে থাকে। নিবৃতি বলছে, হ্যাঁ এবার আমি ওরই হব, চিরতরে ওরই হব। পিশাচিনী চিৎকার করে ওঠে,
তুই আমাকে ছাড়বি না, তুই আমাকেই চেয়েছিলিস। এখন যদি তুই মুক্তি চাস তবে তার রক্ত চাই। সায়ন্তিকাকে দেখে সেই কাম পিশাচিনী আবার হঠাৎ চিৎকার করে ওঠে। তুই তো ছিলিস না, তুই তো ছিলিস না। আমাদের মাঝখানে তুই এলি কেন? আমার ভালোবাসার মাঝখানে তুই এলি কেন? সব এখান থেকে সরে যা, একদম সরে যাবি। সায়ন্তিকা এগিয়ে আসে নিভৃতির সামনে। তুই যদি সত্যিই ভালোবাসিস তবে নিভুর কষ্ট তো তুই দেখতে পারবি না, তাকে ছেড়ে দে। আমি তোদের গল্পটাকে শেষ হতে দেব না হিংসায়। ভালোবাসা মানে তো ত্যাগ। পিচাসিনী থমকে যায়। নিভৃতি তখন পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলেছে। সায়ন্তিকা পুঁথির বাক্য পড়ে একে একে। ভক্তের অশ্রু আর প্রেমের রক্তই তন্ত্রের চূড়ান্ত রূপ। সায়ন্তিকাও নিজের হাত কেটে সেই বইয়ের পাতায় রক্ত দেয়, সাথে এও বলে আমি 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 নিভুকে খুবই ভালোবাসি। তুই যদি ওকে চাস তাহলে আমাকেও সাথে নিতে হবে। আমি যাব না নিভুকে ছেড়ে, আমাদের দুজনের আত্মাই তোকে নিতে হবে। পিশাচিনী হঠাৎই তাকিয়ে থাকে সায়ন্তিকা আর নিভৃতির দিকে। চোখে ছিল এক ফোঁটা জল। পিশাচিনী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তার শেষ কণ্ঠস্বর ছিল আমি ওকে খুব ভালোবেসেছি, কিন্তু তোরা তো একে অপরকে ভালোবাসিস, তাই চললাম। ঘরে নিস্তব্ধতা। নিভৃতি জ্ঞান ফিরে পায়। কাঁদতে কাঁদতে সায়ন্তিকার বুকে পড়ে যায়। নিভৃতি ফিসফিস করে বলে, আমি তো মরেই যাচ্ছিলাম সায়ন্তিকা, আমার ভয় করছিল খুব। আমি ভেবেছিলাম তোকে হয়তো আর কোনোদিনও দেখতে পারবো না। সায়ন্তিকার চোখে অশ্রু ঝরে পড়ে। সে নিভৃতির মুখ তুলে ধরে, গভীরভাবে ওর চোখে চোখ রেখে চুপচাপ এগিয়ে আসে। তারপর নিভৃতির ঠোঁটে একরকম নরম গভীর চুমু খায়, যেখানে নেই কোনো লালসা, শুধু আবেগ আর ভালোবাসা। ঠোঁট থেকে ঠোঁটের মাঝে যেন এক পৃথিবীর কথা বিনিময় হচ্ছে। চুমুটা ভেঙে সায়ন্তিকা কাঁপা কাঁপা গলায় বলে, আমি তো তোকে ভালোবাসি নিভু, সত্যি ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না আর। নিভৃতি ওর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখ জলে ভেজা, কিন্তু এখন আর ভয়ের জন্য নয়, এক অদ্ভুত শান্তি, একরকম অনুভব যেন বহুদিন ধরে ওর হৃদয়ে জমে থাকা এক অপরিচিত অনুভূতির নামই ছিল ভালোবাসা। 1 বছর পরে কলেজের শেষ দিন, দুজনেই স্নাতক পাশ করেছে, কিন্তু চোখে জল, কারণ সমাজের কটাক্ষ, চাপ আর পরিবার সব মিলিয়ে ওরা জানে একসাথে থাকতে হলে কলকাতা ছাড়তে হবে। সায়ন্তিকা বলে, তুই কি প্রস্তুত নিভৃতি? নিভৃতি চোখ মুছতে মুছতে বলে, তুই থাকলে আমি সব পারবো সায়ন্তিকা। এই সমাজ শুধু শরীর দেখে প্রেম বোঝে, আমরা মন দিয়ে ভালোবেসেছি সায়ন্তিকা। তারা এই কথা বলে প্লেনের দিকে পা বাড়ায়। এক বিদেশি শহরে সন্ধ্যায় 2 মেয়ে পার্কে হাঁটছে হাত ধরে। শোনা যায় নিভৃতির কণ্ঠ, ভালোবাসা সবসময় শরীর ছুঁয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় আত্মা ছুঁয়ে। সায়ন্তিকা আমার কাছে শুধুই প্রেম নয়, সে আমার মুক্তি। আপনারা শুনলেন অন্তরঙ্গ নারী প্রেমে কাম পিশাচিনী। একটা প্রেম যেটা শুরু হয়েছিল ভয় দিয়ে, কিন্তু শেষ হয়েছে এক অন্ধকার ভালোবাসায়। একটা পিশাচিনী যে শুধু শরীর নয়, মনকেও বন্দি করে ফেলে। আর 2 জন নারী যারা শেষমেশ বুঝে যায় ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়, আত্মার এক গভীর বন্ধন। আপনার যদি আমাদের আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এপিসোড, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা এরকম ভিন্ন স্বাদের ডার্ক রোমান্টিক হরর গল্প পছন্দ করে। আপনার ছোট্ট একটা রেসপন্স আমাদের পরের গল্প বানানোর অনুপ্রেরণা। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় নয়, অনুভব করুন বং টেলিস্কোপে অজানার চোখে ভালোবাসার গভীরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।